আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানার আর সি প্লাস টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক টকশো আজ অনার লগে আই আসি সাজিদা ইমা আমরা কিন্তু আর এই আয়োজনের মাধ্যমে অনার হাতে তুলে ধরি চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আজও কিন্তু আর আলোচনা গুজুম খুবই গুরুত্বপূর্ণ একখান বিষয় লইয়ে জীবা কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানত বা চিকিৎসা সেবাত মাঝে আশীর্বাদ হিসেবে পরিচিত যার নাম হল এপিডোরাল স্টেরয়েড ইনজেকশন এবং এই ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানাবেলা আজ আর মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক শিরিন ফাতিমা ম্যাডাম যিনি মূলত সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালত গাইনি এবং ইনফার্টিলিটি বিভাগত। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আসলে আপনার কাছে আমার প্রথমেই একটা বিষয় নিয়ে জানতে চাও, কারণ ইদানিং আমরা লক্ষ্য করছি ব্যথা মুক্ত এবং ব্যথাকে না বলুন এই বিষয় বা এই শব্দগুলো খুবই পরিচিতি লাভ করছে এবং এই ব্যথাকে না বলুন বিষয়টি কিন্তু আজকে আমাদের মূল বিষয় এপিডোরাল স্টেরয়েড ইনজেকশনের সাথে সম্পর্কযুক্ত। তো সবার আগে আমার জানতে চাওয়া এই এপিডোরাল স্টেরয়েড ইনজেকশনটা আসলে কি? আসলে প্রতিটা নারীরই একটা ইচ্ছা থাকে যে সে নর্মাল ডেলিভারি করবে, তার 9 মাসের কষ্টের বাচ্চা, যেটা নর্মাল ডেলিভারির সুবিধা এটাই যে তাড়াতাড়ি সে নর্মাল লাইফে ফেরত যেতে পারে। তো সেইটা আমরা যা দেখলাম যে ব্যথা একটা প্রেগনেন্সির যে বা ডেলিভারির যে ব্যথাটা, সেটার জন্য অনেক সময় সেই প্রসেসটা যেটা একটা সিম্পল নর্মাল প্রসেস, এটা কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস, এটা কোনো ডিজিজ না। প্রতিটা মাই যুগে যুগেই মা হয়ে আসতেছে। তো সেই ব্যাপারগুলো ত্বরান্বিত করতে বা একটু সহজ করার জন্য ব্যথামুক্ত ডেলিভারির ব্যাপারটা আসছে। আসলে এটা একটু হিউম্যান, প্রত্যেকটা মারই রাইট যে সে তার ডেলিভারির যে জার্নিটা সেই সময়টা যাতে সে কমফোর্টে থাকে, তার জন্য তার পেইন একটা হ্যাসেল তার জন্য। তো সেটাই ব্যথামুক্ত ডেলিভারি কনসেপ্টে এভাবেই আসছে যাতে মা একটু ওই লম্বা সময়ে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা লাগে প্রথম ডেলিভারির সময়, সেই সময়টা যাতে সে একটু কমফোর্ট থাকে এবং তার মানে এই ব্যথার জন্য যাতে সে আলটিমেটলি বাধ্য না হয় বলতে যে আমাকে সিজারিয়ানের মাধ্যমে বেবি বার করে দেন। এটার জন্য আসলে ব্যথামুক্ত এই কনসেপ্টটা যেটা অনেক সহজ করে দিয়েছে নর্মাল ডেলিভারি প্রসিডিউরটাকে। ম্যাম, একটু জানতে চাওয়া যে এই ইনজেকশনটি কখন বা কেন আসলে দেওয়া হয়, যদি একটু ছোট্ট করে জানাতেন আমাদের। আসলে এইটাকে অনেক সময় অ্যানালজেসিয়া বা ব্যথামুক্ত কিংবা অ্যানেস্থেসিয়া হিসাবেও নেওয়া যেতে পারে। তো এই স্টেরয়েড ইনজেকশন যেটা দেওয়া হয় মাকে ডেলিভারির একটা সময়ে, যেটা আমরা আগে থেকে ডিসাইড করি এবং পেশেন্টকেও দেখে সেটা আমরা ঠিক করে নিই যে কোন মা এটা পাওয়ার জন্য উপযুক্ত। সেই জন্য আমরা এই ইনজেকশনটা তাকে প্রথমে ব্রিফ করি যে এইভাবে আমি আপনাকে এই ওষুধগুলো প্রয়োগ করব এবং এর ফলে আপনি ব্যথা পাবেন না, কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটা চলতে থাকবে। অনেক সময় অনেকে ভাবে যে না, এটা হয়তো ডেলিভারি প্রসেসটাকেই হল্ট করে দিবে, ব্যথা না হলে আবার ডেলিভারি কেমন করে হবে। তো এই কোশ্চেনগুলো তাদেরকে আমরা আসলে প্রথমে মাকে যখন আসলে কাউন্সেলিংটা খুব বড়, যে পেশেন্টকে যদি আমরা বোঝাতে পারি যে আমরা এই ব্যাপারগুলো হবে এবং এই ব্যাপারগুলোকে যদি আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি, তাহলে আপনার ডেলিভারিটা ব্যথামুক্তভাবে সুন্দরভাবে হবে। এবং এটার খুব বেশি কিছু তো ড্রব্যাক সব সিস্টেমেরই থাকে, কিন্তু খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সেজন্য আমরা এই ব্যাপারটাকে ডিটেল আমরা মাকে বুঝিয়ে তারপরে এই প্রসিডিউরটাতে হাত দিই আর কি। ম্যাম, আসলে এখন একটু জানতে চাইবো যে এই ইনজেকশন আসলে সুবিধাগুলো কি কি? আসলে এই ইনজেকশনটার অনেক সুবিধা। একটা সুবিধা এরকমই যে মা তো তার ডেলিভারি পেইনটাকে তো একটা আসলে নাইটমেয়ারের মতো, একদম এত ভয়ঙ্কর একটা ব্যথা, যেই ব্যথাটা থেকে সে অনেক রিলিফ থাকবে। সেকেন্ড একটা ব্যাপার হলো যে আসলে একটা নর্মাল ডেলিভারি হবে বললেই সেটা যে নর্মাল ডেলিভারিতেই শেষ হয় সেটা সবসময় নাও হতে পারে। তো সেই ডেলিভারিটা সিজারিয়ান সেকশন লাগতে পারে যে কোনো কারণে, হয়তো বাচ্চা পেটে পায়খানা করে দিল, কিংবা মার প্রেশার বেড়ে গেল, কিংবা রক্তক্ষরণ স্টার্ট হলো, কিংবা এত অতিরিক্ত পানি চলে গেল যে ড্রাই হয়ে গেল লেবার প্রসেসটা। তো এই কিছু কিছু ইমার্জেন্সি বা বাচ্চার হার্টবিট যেটা বললাম সেটা মাঝে মাঝে আপ ডাউন হতে পারে। তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি আমাদেরকে সিজারিয়ান সেকশন করতে হতে পারে। তো এই ইপিডিউরাল অ্যানেস্থেসিয়াটা বা অ্যানালজেসিয়া আমরা একটা যখন নাকি ডেলিভারি পর্যায়ে থাকবো সেটাকে আমরা অ্যানালজেসিয়া বা পেইন কিলার হিসাবেই বলবো, কিন্তু এই প্রসিডিউরের মাধ্যমেই আমরা এটাকে সিজারিয়ান সেকশনে শিফট করতে পারবো। তখন আমাকে আর আলাদা করে কোনো পদ্ধতিতে যেতে হবে না, জাস্ট ডোজ একটু বাড়াতে হয়। সেটাকে তখন আমরা অ্যানেস্থেসিয়া বলতেছি, মানে সেটা তার নিম্নের যে পোর্শনটা অবশ করে দেয় এবং বাচ্চার সিজারিয়ান সেকশনের মাধ্যমে সেম সিটিংয়েই করা যায়।
এটা একটা সুবিধা। ম্যাম আসলে এখন একটু জানতে চাই, আপনি যেহেতু অ্যানেস্থেশিয়ার কথা বলে ফেলেছেন, সেটার সাথে একটু সম্পর্কযুক্ত আমি একটা কথা বলতে চাই যে আমরা ব্যথামুক্ত বললেই সবার আগে আমাদের মাথায় আসতো অ্যানেস্থেশিয়ার কথা। তাহলে এই অ্যানেস্থেশিয়া এবং এপিডুরাল ইনজেকশনের মাঝে পার্থক্যটা কি? না, এটাই হচ্ছে অ্যানেস্থেশিয়া এবং অ্যানালজেসিয়া। অ্যানালজেসিয়া হচ্ছে ব্যথামুক্ত, আর অ্যানেস্থেশিয়া হচ্ছে ব্যথামুক্ত সাথে ওই জায়গাটাকে অবশ করে ফেলা হয় পেশেন্ট, তখন ওর সাধারণ সেন্সটাও থাকে না। আর অ্যানালজেসিয়া যেটা, সেখানে তার সাধারণ সমস্ত ফিলিংসগুলো থাকবে, শুধু তীব্র ব্যথাটা সে অনুভব করবে না। এটাই তার প্রেগনেন্সি জার্নিটাকে স্মুথ করে, এটাই একটা সুবিধা এবং তফাৎ এটাই। এই ইনজেকশনটা আসলে মূলত কিভাবে কাজ করে? এই ইনজেকশনটা আসলে আমরা প্রথমে পেশেন্টকে বলি যে তার পিঠে আমরা একটা ছোট্ট প্লাস্টিকের ইনজেকশন, যেটা আমরা সিম্পল ক্যানুলা বা ইনজেকশন দিতে ব্যবহার করি, তার চেয়ে একটু বড় কিন্তু ভেরি ফাইন, এটা পেইন দেওয়ার সময়ও এত ব্যথা হয় না। সেটা আমরা পিঠে তার মেরুদণ্ডে আসলে স্নায়ুতন্ত্রতেই দিই। তাতে হয় কি, সেই ইনজেকশনটা ওখানে আসতে স্লোলি, এবং এটার একটা টিউব চ্যানেল দিয়ে এটা টপ আপ করা যায়, ম্যানিপুলেট করানো যায়, ডোজটা কিছুক্ষণ পরপর বাড়ানো হয়। তো তাতে হয় কি, পেশেন্ট নিজে বাড়াতে পারে, ডক্টরসরা করতে পারে। তো তাতে হয় কি, এই ডোজটা তখন অপটিমাম লেভেলে গিয়ে কাজ করে। এই ইনজেকশনটা যখন ব্যথার লেভেলে থাকে তখন আমরা অল্পই দিয়ে রাখি, এবং আস্তে আস্তে পেশেন্ট সেটাতে ইউজড হয়ে যায়, তখন তার আর কোনো অসুবিধা হয় না। ম্যাম আসলে এখন একটু জানতে চাওয়া যে এই ইনজেকশন দেওয়ার পরে, মানে এই ইনজেকশন দেওয়ার পরে কি কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো জটিলতার সম্মুখীন মানুষ হবে কি না? না, আসলে গ্রস কোনো সাইড এফেক্ট নাই। এটার সুবিধাই ভালো যে ব্যথা কম, তারপরে সেটাকে আমরা কনভার্ট করতে পারি সিজারে। কিন্তু মাঝে মাঝে এটা হয়, ওই ইনজেকশনটা দেওয়ার সময় পেশেন্টের একটু ভয়, একটা অজানা থাকে যেটা কিভাবে হবে। অনেক সময় অনেকে যতই আমরা বুঝাই, সেটা তারা সেই লেভেল পর্যন্ত বুঝতে পারে না। কারো কারো অল্প অল্প প্রস্রাবের সমস্যা হতে পারে, এবং তার মুভমেন্ট কিছুটা রেস্ট্রিকশন হয়ে যায়। আসলে কিন্তু এটা মুভমেন্ট রেস্ট্রিকশন করে না, এটা তার সাথেই থাকে, জিনিসটা তার বডির সাথে লাগানো ছোট একটা থাকে, যেটা আমরা টপ আপ করতে থাকি, যার জন্য সেরকম সাইড এফেক্ট আসলে নাই বললেই চলে। কারো কারো ক্ষেত্রে হাইপোটেনশন হতে পারে, সেটা আমরা ফ্লুইড দিয়ে ওভারকাম করতে পারি, মানে খুবই কম সংখ্যক জটিলতা বা খুবই ম্যানেজেবল। ঠিক আছে ম্যাম, আসলে এখন একটু জানতে চাওয়া যে আমার মূলত এখন যে প্রশ্নটা মাথায় আসছে যে এই ইনজেকশনটা কোন কোন ধরনের রোগীদেরকে দেওয়া হয়, বা কোনো ভেদাভেদ আছে কিনা, যে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ানদের কোনো ভেদাভেদ আছে কিনা? না, ভেদাভেদ মানে আমরা আসলে যাদেরকে টার্গেট করি যে নর্মাল ডেলিভারি হবে, তাদেরকে আসলে ইজি করার জন্যই তো এই প্রসিডিউরটা। সুতরাং যাদেরকে আমরা সিজার করব না, তারাই হচ্ছে আমার সিলেকশন পেশেন্ট, তাই না? যাদের সিজারই লাগবে তাকে আমরা এপিডুরাল দিয়ে আর লাভ কি? তো যার জন্য আমরা যেটা আশা করব যে হ্যাঁ, যার নর্মাল ডেলিভারি হবে, যার রক্তক্ষরণ সংক্রান্ত কিছু অসুখ আছে, সেই অসুখ যদি না থাকে, তারপরে রক্ত জমাট বাঁধার যদি প্রবলেম না থাকে, যেহেতু একটা ইনজেকশন দিয়ে অনেকক্ষণ মেনটেন করতে হয়, এই কিছু সিলেকশন ক্রাইটেরিয়া আমাদের থাকে। এবং আমরা দেখি যে অবস্টেটিক গ্রাউন্ডে যে বাচ্চাটা অনেক বড় নাও আসতে পারে, তার সিজার আলটিমেটলি লাগতে পারে, কিংবা মার কোনো আদার্স কোনো ডিজিজ আছে, সে নিজেই হাই রিস্ক, তার হাই প্রেশার আছে, কিংবা অনেক আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, এগুলো আমরা একটু অ্যাভয়েড করি। তো এই ব্যাপারগুলো আমরা সিলেকশন ক্রাইটেরিয়া বলে এটাকে। যাদের সিলেকশন ক্রাইটেরিয়া হিস্ট্রি নেওয়ার মাধ্যমে যত বেশি মেটিকুলাস হয়, তাদের সাকসেস রেটটা বেশি। জি ম্যাম, এখন একটু জানতে চাইবো যে যারা মূলত ইনজেকশনটা দেয়, তাদের কি কোনো ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে, নাকি যে কোনো নার্স বা নর্মাল কেউই দিতে পারে? না, এই ব্যাপারটা একটা স্পেশালিটি, এটা যে কোনো নার্স দিতে পারবে না, এবং এটা ট্রেন্ড অ্যানেস্থেটিক্স ডক্টররাই দিবেন। এই ইপিডুরাল যে সিরিঞ্জ এবং ক্যানুলা, এটা একটা স্পেশাল ডিভাইস যেটা মাকে দিতে হয়, এবং এটা সবাই দিতে পারে না, এবং নট অল দ্য সব অ্যানেস্থেটিক্সরাও দিতে পারে না। এটার জন্য তাদেরকে ট্রেনিং নিতে হয়। সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা এটা প্রথমে এই প্রসিডিউরটা অ্যাডপ্ট করে, তারপরে তারা সেটা অ্যাপ্লাই করে। তবে এটা মেনটেন করার ব্যাপারে যখন একবার দেওয়া হয়ে যায়, তখন পেশেন্ট ইটসেলফ অথবা সিস্টার বা নার্স এরা এই ডোজটাকে মেনটেন করতে পারে। তবে কন্টিনিউয়াস একটা সুপারভিশনে থাকতে হয়। ম্যাম, আমরা তো জানি যে চট্টগ্রামে আরও অনেক হাসপাতাল আছে যেখানে কিন্তু ডেলিভারির ব্যবস্থা রয়েছে, তাহলে মানুষ কেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে আসবে? জি, এইখানে এই প্রসিডিউরটা এমন স্পেশালিটি যে এইখানে আমাদের এই হসপিটালে এর ব্যবস্থা আছে। আমাদের যে অ্যানেস্থেটিক্স ডক্টরস, তারা হচ্ছে স্পেশালি ট্রেন্ড, এবং আমরা অনেক দিন ধরে এই পদ্ধতিটা করে আসতেছি। এবং সবচেয়ে বড় কথা, এই প্রসিডিউরটা যখন আমরা অ্যাডপ্ট করব, পেশেন্ট তো হসপিটালেই থাকবে, তার একটা কন্টিনিউয়াস মেটিকুলাস মনিটরিং লাগে মা এবং বাচ্চার।
তো বাচ্চার মনিটরিংয়ের জন্য যে সিটিজি মেশিন, বেড সাইড যে বাচ্চার ট্রেসিং, বাচ্চার কোনো হার্টবিট খারাপ হচ্ছে কিনা, সেই মনিটরিংগুলো এই হসপিটালে অনেক ভালো। এবং প্রতিটা লেবারের পেশেন্টের মার সাথে এক একটা মেশিনারিজগুলো খুব কাছে, এবং অ্যানেস্থেটিক্সও খুব স্বাচ্ছন্দ্যে এই মেনটেনগুলো করতে পারে। এবং আমাদের লেবার ওয়ার্ডের সাথেই সিজার সেকশন রুমটা একই সাথে অ্যাটাচ। যদি কোনো ইমার্জেন্সি হয় সেম সিটিংয়েই জাস্ট একটু আমি যেটা বললাম ডোজ একটু বাড়িয়ে নিয়ে সিজার সেকশন করা যেতে পারে। সুতরাং এখানে একটা জিনিস আমরা প্রসিডিউর অ্যাডপ্ট করলাম, সেটা ফেইলিয়ার দিকে যাচ্ছে এবং সেটাকে ম্যানেজ করার যে বিশেষ ব্যবস্থাপনা সেটা এই হসপিটালে আছে। সেটার জন্য আমাকে আরেকটা হসপিটালে পাঠাতে হবে না যে হ্যাঁ আমি এতক্ষণ চেষ্টা করলাম, আপনার এটা হবে না, আপনি এখন অপারেশন করার জন্য আরেক জায়গায় যাবেন, নট লাইক দ্যাট। তো ওয়ান স্টপ ম্যানেজমেন্টগুলো এই হসপিটালে খুব ভালো, যেটা সব সিনিয়র সিস্টার এবং অ্যানেস্থেটিক্স ডক্টর এবং গাইনি ডক্টররা মিলে আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে আসছি। এখন আসলে যেহেতু সকল বিষয়গুলি চলে আসছে যে ডেলিভারি জনিত বা গর্ভবতী জনিত, তো আমরা একটা বিষয় শুনেছি যে নবজাতক এবং প্রসূতি মাতাদের জন্য আপনাদের এখানে খুবই ভালো সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়ে যদি একটু জানাতেন আমাদের। জি, ব্যাপারটা এরকম যে একটা বাচ্চার সব নর্মাল ডেলিভারিকে আমরা যদিও নর্মাল ডেলিভারি বলি, কিন্তু এটা ততক্ষণই নর্মাল যে ডেলিভারির পরে যদি মা এবং বাচ্চা যদি সুস্থ থাকে। একটা ডেলিভারি হলো, মাসিকের রাস্তা দিয়েই ডেলিভারি হলো, কিন্তু তারপরে বাচ্চার অসুস্থতা হলো, শ্বাস নিতে পারলো না, কিংবা তার ইমিডিয়েট যে ম্যানেজমেন্টগুলো সেগুলো খুবই দরকার। আমাদের এখানে এই স্পেশালিটিটা আছে যে আমরা ডেলিভারির সময়, ইভেন নর্মাল ডেলিভারির সময়ও একজন শিশু বিশেষজ্ঞ স্টেশনে আমাদের সাথে থাকেন। তাতে হয় কি, বাচ্চার সুন আফটার যখনই বাচ্চাটাকে মার অ্যাম্বিলিক্যাল কর্ড কেটে সেপারেট করি, তারপর আমরা ইমিডিয়েট রিসাসিটেট করে বাচ্চাটাকে নবজাতক স্পেশালিটির হাতে দিই এবং তারা ওই বেবিটাকে তখন ম্যানেজ করে এবং স্পেশাল ওয়ার্মার এবং ওখানে রেখেই বাবুটাকে তখন রিসাসিটেট করা হয়। এই ইমিডিয়েট জন্ম ডেলিভারির পরপর যে সব জটিলতা দেখা যায় সেটা খুব প্রম্পট এখানে ম্যানেজ করা যায়। যার জন্য হয়তো একটু হাইপোথার্মিয়া হলো, বাচ্চা ঠান্ডায় পড়ে, মার পেটে তো সুন্দর একটা পরিবেশে ছিল, সেই জিনিসগুলো সাথে সাথে ম্যানেজ করা যায়। তো এই জন্য আমাদের শিশু ডিপার্টমেন্টের এই যে একসাথে কাজ করার যে একটা টিম ওয়ার্ক, এটার জন্য বাচ্চার ফার্দার কমপ্লিকেশনগুলো অনেক কম। আসলে ম্যাম এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ যে যেখানে একসাথে নবজাতকের সুবিধাগুলোও পাচ্ছে, পাশাপাশি প্রসূতি মারাও কিন্তু সকল ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে। ম্যাম এখন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সচেতনতামূলক কোনো বার্তা আপনি যদি জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সচেতনতাই এখন দরকার। আমরা যতই জানবো যে হ্যাঁ একটা ব্যাপার এখানে এই সার্ভিসটা দেওয়া হয় বা এই সার্ভিসের মাধ্যমে আমি আমার এই 9 মাসের যে কষ্টের যে বাচ্চা, সেই তার 10 থেকে 12 ঘন্টা যে ডেলিভারির যে প্রসিডিউর সেটা সহজ করা যাবে, সেটা কোথায় করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, সেটার জন্য আমি কী রকম প্রিপারেশন নিব এবং ডেলিভারির পরে আমার তখন তার যে এই যে প্রসিডিউরটা অ্যাডাপ্ট করার বিভিন্ন আনুষঙ্গিক কিছু খরচেরও ব্যাপার আছে। এই অ্যাওয়ারনেসগুলো আসলে পেশেন্টদের, মাদের সবারই জানা উচিত। একটা গর্ভবতী মার যে এটা এই জিনিসটা জানার জন্য আসলে অ্যাওয়ারনেসটা দরকার। তো সেটাই আমরা মনে করি যে যত এই বিষয়গুলো স্প্রেড হবে, সবাই যত জানবে, তত এই জিনিসটা তারা এই সেবাটা নেওয়ার জন্য তারা আগ্রহী হবে। এই অ্যাওয়ারনেসটা তো তাহলে সেখানেই তাদের সেই সাকসেসটা নিয়ে আসবে। এটাই যে বাচ্চাদের যদি এই কোনো মাকে যদি আমরা এই ইনফরমেশনটা সঠিকভাবে সঠিক সময় দিতে পারি, সেটা আমরা অ্যান্টিনেটাল চেক আপের সময়ই বলে রাখি যে আপনি যদি চান তাহলে, কারণ এখন অনেক এরকমই দেখা যায় মারা ব্যথা নিতে না পারার জন্য সিজারিয়ান হচ্ছে, যে ডক্টর আমি পারতেছি না, এই ব্যথাটা আমি সহ্য করতে পারতেছি না। তো এই জিনিসটাকে যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি ব্রিফ করে এবং অ্যাভয়েড করে যদি আমরা করি, তাহলে একটা সুস্থ সবল ডেলিভারি একটা সুন্দর এন্ডিং হতে পারে নর্মাল ডেলিভারির মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আর কিছু বলার জন্য, এবং আমি মনে করব এটার মাধ্যমে আমাদের পেশেন্টও উপকৃত হবেন। দর্শক, এতক্ষণ ধরে আমরা কিন্তু এই এপিডুরাল ইনজেকশন সম্পর্কে বহুত কিছু জানিলাম এবং আশা করি ওনারা উপকার আইব। এছাড়াও ওনারা আরেকখান বিষয় জানাই দিতে চাই যে ব্যথামুক্ত ডেলিভারি হইতে শুরু করি চিকিৎসা সেবার নানা বিষয় লই ওনারা কিন্তু চিন্তার আর কোনো হারণ নাই, কারণ ওনারার পাশে আছে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হইব C+ টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক টকশোর নতুন হনো পর্বত, নতুন হনো বিষয় লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবান, ভালো তাইবান এবং অবশ্যই C+ টিভির লগেই তাইবান। ধন্যবাদ।